ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে আমরা পড়ব সেল ডিভিশন, কোষ বিভাজনের মাইটোসিস কোষ বিভাজন। এটা রয়েছে লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান ক্লাস 10 এর মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী। আগের ক্লাসে আমরা পড়েছি সেল ডিভিশনের টাইপস এবং সেল ডিভিশন কেন হয়, আর অ্যামাইটোসিস কোষ বিভাজন কি রকম, সেই সব বিষয়ে পড়েছি। মাইটোসিস কোষ বিভাজন আজ আমরা পড়ব। মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? মাইটোসিস কোষ বিভাজন ঘটে স্বাভাবিক ইউক্যারিওটিক যে সমস্ত অর্গানিজম রয়েছে, যে সমস্ত জীব রয়েছে, তাদের দেহকোষে। ইউক্যারিওটিকদের দেহকোষে, দেহকোষ কিরকম ঘটে? একটা অ্যামাইটোসিস পদ্ধতিতে আমরা দেখেছিলাম একটা কোষ সেখান থেকে ডাইরেক্টলি কোষটা ডাম্বেল আকৃতি নিচ্ছিল এবং সেখান থেকে যে জেনেটিক মেটেরিয়াল সেটাও ডিভাইডেড হচ্ছিল এবং একেবারে ডাইরেক্টলি সেই কোষটার থেকে দুটো কোষ তৈরি হয়ে যাচ্ছিল। মাইটোসিস প্রক্রিয়ায় এরকম ভাবে ডাইরেক্টলি কোনো কিছু হয় না। অ্যামাইটোসিসে ডাইরেক্টলি হচ্ছিল বলে একে বলা হচ্ছিল প্রত্যক্ষ বিভাজন। প্রত্যক্ষ। কিন্তু মাইটোসিসে সেটা ডাইরেক্টলি কখনোই হয় না, এটা বেশ কিছু ধাপে ধাপে হয়, স্টেজের মাধ্যমে হয়। তাই এটাকে আমরা বলি পরোক্ষ বিভাজন। কি কি ধাপের মধ্যে ঘটে? সেই কি কি ধাপের মধ্যে ঘটে সেটা জানতে গেলে আমাদের জানতে হবে সেল সাইকেলের বিষয়ে। সেল সাইকেল বা কোষ চক্র, সেল সাইকেল বা কোষ চক্র। কোষ চক্র জিনিসটা আসলে কি? একটা কোষ নতুন তৈরি হওয়ার পর সেই কোষটা বেশ কিছু ধাপের মাধ্যমে যায়। বেশ কিছু ধাপের মাধ্যমে কোষটা বড় হয়, কোষের মধ্যে কিছু পরিবর্তন ঘটে এবং তার ফলে আলটিমেটলি সেই কোষটা দুটো নতুন কোষে বিভাজিত হয়। এই যে বেশ কিছু ধাপ রয়েছে, এই ধাপগুলোকে একসঙ্গে আমরা বলি সেল সাইকেল বা কোষ চক্র। একটা কোষ থেকে নতুন কোষ তৈরি হওয়ার জন্য যে মাঝখানে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোকে একসঙ্গে আমরা বলি কোষ চক্র। কি কি ধাপ রয়েছে? একটা নর্মাল কোষকে আমরা দুটো ভাগে, এই কোষ চক্রকে আমরা দুটো ভাগে ভাগ করি। প্রথম হচ্ছে বৃদ্ধি দশা বা এটাকেই আবার বলি ইন্টারফেজ দশা, ইন্টারফেজ। আর আরেকটা হচ্ছে এম দশা বা বিভাজন দশা, এম ফেজ বা বিভাজন দশা, বিভাজন বিভাজন দশা। মাইটোসিসের ক্ষেত্রে এই এম দশার বদলে আমরা বলবো মাইটোসিস দশা, যেহেতু আমরা মাইটোসিস কোষ বিভাজন পড়ছি। এই বৃদ্ধি দশাকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করি, তিনটে ধাপে ভাগ করি। প্রথম হচ্ছে G1, তারপর হচ্ছে S, তারপর হচ্ছে G2। G1 এর পুরো নাম হচ্ছে গ্রোথ ওয়ান। এস হচ্ছে সিনথেসিস দশা, সিনথেসিস। আর G2 হচ্ছে গ্রোথ টু দশা। আর বিভাজন দশাকে আমরা দুটো ভাগে ভাগ করি, দুটো দশাতে আবার ভাগ করি। প্রথম হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং তারপর হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস। এই গ্রোথ ওয়ান দশা এবং গ্রোথ টু দশা হচ্ছে এই পুরো গল্পের সাপোর্টিং দশা। আর আসল ক্লাইম্যাক্স টাইপের গল্পগুলো হচ্ছে এস দশা। ক্লাইম্যাক্স টাইপের দশা হচ্ছে এস দশা এবং এম দশা। তো এই গ্রোথ ওয়ান দশা এবং গ্রোথ টু দশা রয়েছে, এরা সাপোর্ট করে ক্লাইম্যাক্স দশাগুলোকে, মানে বেশি ইম্পর্টেন্ট দশাগুলোকে। এস দশাকে সাপোর্ট করার জন্য যে সমস্ত কাজগুলো ঘটে সেই কাজগুলো ঘটে G1 দশাতে। আর এম দশাকে সাপোর্ট করার জন্য যে কাজগুলো ঘটে সেগুলো ঘটে G2 দশাতে। মানে ধরা যাক একটা পুরো গল্পের মধ্যে দুটো ক্লাইম্যাক্স আছে, তাহলে সেই প্রথম ক্লাইম্যাক্স হচ্ছে এস দশা। সেই সেই যে ক্লাইম্যাক্সটা হবে সেই গল্পের জন্য গল্পটাকে প্রথমে বিল্ড করতে হবে। সেই বিল্ড করা ঘটনাগুলো ঘটে G1 দশাতে এবং
এম দশার ক্লাইম্যাক্সটাকে বিল্ড করার জন্য যে গল্পটা লাগে সেই গল্পটা হচ্ছে G2 দশা। এস দশাতে কি হয়? এস দশাতে সিনথেসিস ঘটে। আমাদের একটা কোষের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোনটা? একটা কোষের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেই কোষের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ। নিউক্লিয়াসের মধ্যে থাকে ঝালক আকৃতির ক্রোমোজোম এবং ডিএনএ। এস দশাতে সেই ডিএনএটা ডাবল ঘটে। ডিএনএ যত পরিমাণ ডিএনএ থাকে সেই ডিএনএটার ডাবলিং ঘটে, বা সেটাকে আমরা ভালো টার্মে বলি ডিএনএ রেপ্লিকেশন ঘটে। বাংলাতে ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে। প্রতিলিপিকরণ আসলে জিনিসটা কি? আসলে হচ্ছে ডিএনএ জেরক্স ঘটে। একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয় জেরক্সের মাধ্যমে। এবার ওটা তো জেরক্স মেশিনে হয় না, অন্য মেশিনে হয়, সেটাও পড়বো। তো জেরক্সই যদি আমরা ধরি, জেরক্স হওয়ার জন্য কি কি দরকার? নর্মালি তোমাদের খাতা, তোমরা একটা নোটস জেরক্স করবে। নোটস জেরক্স করার জন্য কি কি দরকার? কি কি দরকার মনে হয় তোমাদের? জেরক্স করার জন্য প্রথম দরকার জেরক্স মেশিন। জেরক্স মেশিন। তারপর দরকার হয় শক্তি, যেটা আমরা পাই ইলেকট্রিসিটি থেকে। ইলেকট্রিসিটি থেকে এইখানে লিখি। প্রথমে লাগে মেশিন, তারপর লাগে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি তারপর কি লাগে? র মেটেরিয়ালস লাগে। র মেটেরিয়ালস যেগুলো কি? র মেটেরিয়ালস লাগে যেগুলো হচ্ছে পেপার, ইঙ্ক। সিমিলারলি ডিএনএ জেরক্সের জন্য একই রকমের জিনিস লাগবে। ডিএনএ জেরক্স করার জন্য, ডিএনএ রেপ্লিকেশন ঘটানোর জন্য যে জিনিসগুলো দরকার সেইগুলো সব তৈরি হবে G1 দশাতে। সেইগুলো সব নিয়ে আসা হবে G1 দশাতে। তো সেই মেশিনটা কি? ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে মেশিনটা দরকার সেই মেশিনটা হচ্ছে এনজাইম বা উৎসেচক। এনজাইম। এই এনজাইমের কি নাম হয়? এনজাইমের নাম হয় ডিএনএ পলিমারেজ। ডিএনএ পল লিখি আমরা। ডিএনএ পল বা ডিএনএ পলিমারেজ। ইলেকট্রিসিটি বা শক্তি কি? কোষের শক্তি, একটাই শক্তি রয়েছে কোষে। কোষের শক্তি হলো এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর র মেটেরিয়াল, র মেটেরিয়াল কি? ডিএনএ এর একক গুলো হবে র মেটেরিয়াল। ডিএনএ এর একক আমরা জানি, ডিএনএ এর একক হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। তাহলে এই গ্রোথ ওয়ান দশাতে এস দশায় যে ডিএনএ রেপ্লিকেশন ঘটবে তার জন্য প্রয়োজনীয় সামগ্রী সব তৈরি হবে গ্রোথ ওয়ান দশাতে। এনজাইম, ডিএনএ পলিমারেজ, এটিপি, নিউক্লিওটাইড এইসব তৈরি হবে। এর সঙ্গে আরো কিছু সাপোর্টিভ প্রোটিন দরকার হয় ডিএনএ রেপ্লিকেশন করার জন্য। সেই প্রোটিন গুলোও তৈরি হবে। আর প্রোটিন নিজেরা তো ডিএনএ থেকে ডাইরেক্টলি তৈরি হয় না, মাঝখানে কিছু আরএনএও তৈরি হয়। মাঝখানে কিছু আরএনএ তৈরি হবে। তাহলে টোটাল এই কটা জিনিস তৈরি হবে: এনজাইম, এটিপি, নিউক্লিওটাইড, প্রোটিন এবং আরএনএ। এই সমস্ত জিনিসগুলো তৈরি হবে G1 দশাতে। তারপর এস দশাতে জাস্ট ডিএনএ রেপ্লিকেশন ঘটবে। একটা ডিএনএ ছিল, সেই একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হবে। গ্রোথ টু দশাতে কি হয়? গ্রোথ টু দশাতে এম দশাকে সাপোর্ট করার জন্য যে জিনিসগুলো দরকার হয় সেইগুলো হয়। এবার গ্রোথ টু দশাকে আমরা পড়বো অনেকটা ঘর ভাগ হওয়ার মতো। ধরা যাক এটা একটা ঘর ছিল। এই ঘরের মধ্যে একটা খাট ছিল, একটা টেবিল ছিল। তাহলে এই ঘরটাকে যদি আমরা ভাগ করি, মাঝখানে দেয়াল তুলে দিই, তাহলে সমান সমান পাবে না। আর আমাদের কোষ যখন ভাগ হয় তখন কোষের মধ্যে যা জিনিস থাকে দুটো নতুন কোষের মধ্যে সমান সমান জিনিস থাকে। তাহলে এই কোষের ঘরের মধ্যে আরো একটা খাট তৈরি করতে হবে, আর আরো একটা টেবিল তৈরি করতে হবে, তারপর মাঝখানে আমরা দেয়াল তুলে দিতে পারবো। সিমিলার জিনিস এই কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো রয়েছে, মাইটোকন্ড্রিয়া আছে, গলজি বডি আছে, মাইটোকন্ড্রিয়া আছে, গলজি বডি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, রাইবোজোম আছে, সেই সমস্ত জিনিসগুলো তৈরি করতে হবে। সেই কোষ অঙ্গাণুর তৈরি হয় সেল অর্গানেলি সিনথেসিস। সেল অর্গানেলি তৈরি হয়। আর কি ঘটে? কিছু প্রোটিন তৈরি হয়, এটা এখানেও কিছু প্রোটিন তৈরি হয়। আর বেশ কিছু আরএনএ তৈরি হয়। বেশ কিছু আরএনএ তৈরি হয়। গ্রোথ টু দশায় বেশি কিছু হয় না, শুধুমাত্র যে কোষ অঙ্গাণু রয়েছে সেই কোষ অঙ্গাণুগুলো তৈরি হয়।
প্রোটিন তৈরি হয় এবং আরএনএ তৈরি হয়। এবার আমাদের দেখার বিষয় হচ্ছে মেন ক্লাইম্যাক্স, যেটা হচ্ছে মাইটোসিস দশা। এই মাইটোসিস দশাতে কোষটা বিভাজন ঘটবে, একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হবে। সেই কোষের তৈরি হওয়ার যে আসল ভাগ হওয়ার প্রসেসটা, সেই ভাগ হওয়ার প্রসেসটা হবে মাইটোসিস দশায়। এখানে ক্যারিওকাইনেসিস দশায় একটা ভাগ করেছি আর সাইটোকাইনেসিস দশা ভাগ করেছি। ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, আমরা ছোটবেলা থেকে পড়ছি। ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের বিভাজন, কোষের মাঝখানে যখন নিউক্লিয়াসটার বিভাজন ঘটবে তখন সেটাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। কাইনেসিস মানে হচ্ছে বিভাজন বা ভাগ হওয়া, কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। সাইটোকাইনেসিস কথার অর্থ হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। কোষের মধ্যে নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি যে অংশটা রয়েছে, এই বাকি পুরো অংশটাকে আমরা একসঙ্গে বলি সাইটোকাইনেসিস। তো বাকি পুরো অংশটা যখন ভাগ হয় তখন সেটাকে আমরা বলবো সাইটোকাইনেসিস। তাহলে বাকি পুরো অংশটার মধ্যে যদি একটা দেয়াল উঠে যায় তাহলে এই পুরো কোষটা দুটো কোষে ভাগ হয়ে গেল। তাহলে সাইটোকাইনেসিসের মাধ্যমে আসলে প্রকৃতপক্ষে একটা কোষ থেকে দুটো কোষে দুটো নতুন কোষ তৈরি হয়। তার আগে পর্যন্ত একটা গোটা কোষই থাকে। তার আগে যদিও ক্যারিওকাইনেসিস ঘটে যায়, নিউক্লিয়াসটা দুটো তৈরি হয়ে যায়। এই ক্যারিওকাইনেসিসকে আবার চারটে ছোট ছোট দশাতে আমরা ভাগ করি। চারটে ছোট ছোট দশাতে ভাগ করি, কি কি? প্রোফেজ, প্রথম হচ্ছে প্রোফেজ, তারপর হচ্ছে মেটাফেজ, মেটাফেজ, তারপর হচ্ছে অ্যানাফেজ, অ্যানাফেজ, এবং নেক্সট হচ্ছে টিলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টিলোফেজ, এই চারটে দশাতে আমরা ভাগ করি ক্যারিওকাইনেসিসকে। নেক্সট স্লাইডে যাই। এখানে সেল সাইকেলটাকেই আরেকবার বোঝানো হয়েছে। দেখো, প্রথমে একটা কোষ, নতুন কোষ, এই কোষটা নতুন একটা কোষ। এই কোষটা প্রথমে চলে যায় G1 দশার মাধ্যমে, বেশ কিছু বড় হয়, সেলুলার কন্টেন্ট কিছু তৈরি হয়, ক্রোমোসোম ডুপ্লিকেশন বাদ দিয়ে বাকি সমস্ত কোষের মধ্যে যা যা জিনিস আছে সেগুলো আবার নতুন করে তৈরি হয়। তারপর এস দশাতে ডিএনএ সিনথেসিস হয়। এখানে ক্রোমোসোমের সংখ্যা ডুপ্লিকেট হয়, মানে ক্রোমোসোম যা ছিল সেটা ডুপ্লিকেট হয়ে নতুন দুটো তৈরি করে। তারপর G2 দশাতে যায়। G2 দশাতে ডাবল চেক ঘটে এবং যে সমস্ত ডিএনএ তৈরি হলো সেই ডিএনএ গুলো ঠিকঠাক তৈরি হয়েছে কিনা সেইগুলো চেক ঘটে। আর তারপর সেখানে থেকে হয় ক্যারিওকাইনেসিস। এই অংশটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, যেখানে মাইটোসিস ঘটে আর তারপর ঘটে সাইটোকাইনেসিস। ওকে, এই মাইটোসিস দশাকে আমরা কটা ভাগে ভাগ করেছি? মাইটোসিস ফেজ, মাইটোসিস ফেজকে আমরা দুই ভাগে ভাগ করেছি। এক হচ্ছে ক্যারিওকাইনেসিস আর দুই হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসকে আবার আমরা ভাগ করেছি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টিলোফেজ। টিলোফেজ। প্রোফেজের মধ্যে কি কি ঘটে? প্রোফেজ বেসিক্যালি, ক্যারিওকাইনেসিস জিনিসটা কি? আমাদের একটা কোষ ছিল, যে কোষটার মাঝখানে নিউক্লিয়াস ছিল। এই নিউক্লিয়াসে কি ছিল? বেশ কিছু ক্রোমোজোম ছিল। কিভাবে ছিল? ক্রোমোজোমের লেজগুলো, শেষ প্রান্তগুলো একসঙ্গে একটা জট পাকিয়েছিল, যেটাকে আমরা নিউক্লিওলাস বলতাম। আর বাকি ক্রোমোজোমটা ছড়িয়ে ছিটিয়ে জালক, নিউক্লিয় জালক তৈরি করে রেখেছিল। এভাবে ছিল। ক্যারিওকাইনেসিসে আমরা এই নিউক্লিয়াসটার বিভাজন করব। নিউক্লিয়াসটার বিভাজন করা মানে সমস্ত ডিএনএ কন্টেন্টের বিভাজন করা। সমস্ত যতটা ডিএনএ আছে সেই ডিএনএটাকে সমান সমান দুটো আলাদা আলাদা নিউক্লিয়াসে দেওয়া। তাহলে সেইটা করতে গেলে ক্রোমোজোমের মাঝখানে যে ক্রোমোজোমগুলোতে জট পাকিয়ে আছে, এই জটগুলো ছাড়াতে হবে। তোমাকে যদি একটা সুতোর বান্ডেল দেওয়া হয় জট পাকানো, সেই জট পাকানো সুতোর বান্ডেলটা থেকে দুটো সুতো আলাদা আলাদা করতে তোমাকে কি করতে হবে? সেই জটটা প্রথমে ছাড়াতে হবে। জটটা ছাড়ানোর জন্য একটা বড় জায়গা দরকার। এই যে ছোট্ট একটা জায়গার মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে পুরো ক্রোমোজোমটা ঢোকানো আছে, সেই ছোট্ট জায়গার মধ্যে তোমরা নিশ্চয়ই জটটা ছাড়াতে পারবে না। তাই কোষের ক্ষেত্রে এই নিউক্লিয়াসটার মধ্যে ছাড়াতে পারবে না। তাই এখানে প্রথম যে কাজটা ঘটে
সেটা হচ্ছে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। অবলুপ্তি ঘটে। নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। এই ডিএনএর মানে এই যে আমাদের নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দাটার অবলুপ্তি ঘটে। একইভাবে এইখানে ক্রোমোজোমের সমস্ত ল্যাচগুলো যে নিউক্লিওলাসের মধ্যে একটা জট পাকিয়ে একটা ছোট্ট বলের মতো নিউক্লিওলাস তৈরি করে রেখেছে, এইটা যদি থাকে তাহলে জট ছাড়ানো যাবে না, তাহলে এই নিউক্লিওলাসেরও অবলুপ্তি ঘটাতে হবে। সেই কাজটাও ঘটে প্রোফেজে, নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে। নিউক্লিওলাস এর অবলুপ্তি ঘটে। অবলুপ্তি ঘটে। আর কি ঘটে? তারপর এই জটগুলো ছাড়ানো হয়ে গেলে প্রত্যেকটা ক্রোমোজোম আলাদা আলাদা হতে পারে। সমস্ত জট যদি ছেড়ে যায় তখন প্রত্যেকটা ক্রোমোজোম আলাদা আলাদা হয়। লাস্টলি সেটাই ঘটে, যেটা হচ্ছে প্রতিটি ক্রোমোজোম আলাদা আলাদা। আচ্ছা, প্রতিটি ক্রোমোজোম আলাদা আলাদা হওয়ার জন্য একটা জিনিস আরো দরকার হচ্ছে, যেটা হচ্ছে দেখো এই পুরো ক্রোমোজোমগুলো ছড়িয়ে ছিটিয়ে পুরো নিউক্লিয়াসটা জুড়ে রয়েছে। তখন ক্রোমোজোমের একটা অনেক পাতলা পাতলা সুতো হয়ে রয়েছে। এখন যদি সেই ক্রোমোজোমগুলোকে আমরা জড়ো করি, একটা গোটা গোটা ক্রোমোজোম তৈরি করি, তাহলে গোটা গোটা ক্রোমোজোমগুলো তৈরি করতে ক্রোমোজোমগুলোর যে পাতলা সুতোগুলো রয়েছে সেগুলোকে আবার কুণ্ডলীকৃত করতে হবে। তার জন্য সেইখানে আমরা বলি যে ডিএনএ বা সেইখানে আমরা বলি ক্রোমোজোমগুলি ক্রোমোজোমগুলি ঘনীভূত হয়ে ঘনীভূত হয়ে এক্স আকার ধারণ করে। এক্স আকার ধারণ করে। ক্রোমোজোমের আসল আকৃতি হচ্ছে এক্স আকৃতির। সেই এক্স আকৃতির ক্রোমোজোম এইভাবে প্রত্যেকটা ক্রোমোজোম তৈরি হয়। আর সেইটা তৈরি হওয়ার জন্য ক্রোমোজোমগুলোকে ঘনীভূত হতে হয়। সেই জন্য আমরা বলি ক্রোমোজোমগুলো ঘনীভূত হয়ে এক্স আকার ধারণ করে। তাহলে প্রোফেজ দশাতে কি কি হয়? প্রোফেজ দশাতে প্রথমে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, তারপর নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে, তারপর ক্রোমোজোমগুলি ঘনীভূত হয়ে তাদের নিজের আকার এক্স আকৃতি ধারণ করে। মেটাফেজ দশায় কি হয়? মেটাফেজ দশায় প্রথম হয় বেম তন্তু গঠিত হয়। বেম তন্তু গঠিত হয়। গঠিত হয়। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি কোষের মধ্যে একটা কোষের মধ্যে একটা নির্দিষ্ট কোষ অঙ্গাণু রয়েছে যার নাম হচ্ছে সেন্ট্রোজোম। সেই সেন্ট্রোজোমটা কোষের দুই প্রান্তে দুটো সেন্ট্রোজোম থাকে, আর সেই দুই প্রান্তে দুটো সেন্ট্রোজোম থেকে সরু সরু সুতোর মতো বেম তন্তু গঠন করে। আর সেই বেম তন্তুগুলো ক্রোমোজোমের যে মাঝখানে সেন্ট্রোজোম আছে, সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ারের একটা নির্দিষ্ট অংশ রয়েছে যেটার নাম হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর, এই কাইনেটোকোরের মধ্যে জুড়ে যায়। বেম তন্তুগুলো কাইনেটোকোরের মধ্যে জুড়ে যায়। তাহলে কি হবে? মেটাফেজে আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে বেম তন্তুগুলো বেম তন্তুগুলো কাইনেটোকোরে কাইনেটোকোর এ জুড়ে গিয়ে জুড়ে গিয়ে জুড়ে যায়। কাইনেটোকোরে জুড়ে যায়। আর আরেকটা কি ঘটনা ঘটে, যেটা আমি একসঙ্গেই লিখছিলাম কিন্তু তারপর ভাবলাম আলাদা আলাদা লিখি, যেটা হচ্ছে ক্রোমোজোম গুলো নিউক্লিয়াসের মাঝখান বরাবর সজ্জিত হয়। এইদিকে আমি আরেকবার ছবিটা আঁকি। এখনো পর্যন্ত আমাদের সেল রয়েছে, যে সেলের মধ্যে ক্রোমোজোম গুলো রয়েছে, বেম তন্তু গঠিত হয়েছে সেন্ট্রোজোম থেকে। এই দুটো সেন্ট্রোজোম থেকে বেম তন্তু গঠিত হয়। আর ক্রোমোজোম গুলো মাঝখান বরাবর কোষে সজ্জিত হয়। এই কোষটার মাঝখানে ক্রোমোজোম গুলো সজ্জিত হবে। ধরে যাক 4টি ক্রোমোজোম আছে আমার এখানে, তাহলে মাঝখান বরাবর ক্রোমোজোম গুলো সজ্জিত হয়। এখানে লিখবো ক্রোমোজোম
গুলো কোষের মাঝখান বরাবর সজ্জিত হয়। এই মাঝখান অনেক জায়গায় অনেক বইয়ে লেখা আছে ক্রোমোজোমগুলি কোষের নিরক্ষীয় অঞ্চল বরাবর সজ্জিত হয়। তোমরা জানো পৃথিবীর মাঝখানের রেখাটা যেটা রয়েছে সেই রেখাটাকে আমরা বলি নিরক্ষ রেখা। তাই ক্রোমোজোমেরও মাঝখানের রেখাটাকে আমরা একটা কাল্পনিক রেখা নিরক্ষ রেখা ধরে নিতে পারি। তাই এটাকে বলতে পারি ক্রোমোজোমের নিরক্ষীয় অঞ্চল বরাবর ক্রোমোজোম গুলো মানে কোষের নিরক্ষীয় অঞ্চল বরাবর ক্রোমোজোম গুলো সজ্জিত হয়। এই হচ্ছে মেটাফেজ। অ্যানাফেজে বেশি কিছু ঘটে না। অ্যানাফেজে একটা জিনিস ঘটে এবং খুব ইম্পর্টেন্ট জিনিস ঘটে, যেটা হচ্ছে এই ক্রোমোজোমের প্রেমতন্তুগুলো টানাটানি শুরু করে, দড়ি টানাটানির মতো টানাটানি শুরু করে। তখন ক্রোমোজোম গুলো মাঝখান বরাবর কেটে যায় এবং কেটে গিয়ে ক্রোমোজোম গুলো অর্ধেক অর্ধেক চলে যায়। এবার আমরা আগেই পড়েছি এস দশাতে ক্রোমোজোম গুলো ডাবল হয়ে গেছে। এস দশাতে ক্রোমোজোম গুলো ডাবল হয়েছে, ডুপ্লিকেট হয়েছে, ডিএনএ কন্টেন্ট ডাবল হয়েছে, ক্রোমোজোমে ডিএনএ রেপ্লিকেশন ঘটেছে, যার জন্য ক্রোমোজোমে যা ডিএনএ ছিল সেটা ডাবল হয়ে গেছে। তাই তাই এই ক্রোমোজোম গুলো আবার নিজের সমান ডিএনএ তে চলে আসবে। আর একটা ক্রোমোজোম থেকে যখন দুটো ক্রোমোজোম তৈরি হচ্ছে, তখন একটা ক্রোমোজোমের মধ্যে এই যে দুটো ক্রোমাটিড রয়েছে, এই দুটো ক্রোমাটিডকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড। এই এক একটা সিস্টার ক্রোমাটিড এক একটা নতুন নতুন ক্রোমোজোম তৈরি করবে। অ্যানাফেজে তাই আমরা লিখবো সিস্টার ক্রোমাটিড থেকে সিস্টার ক্রোমাটিড থেকে সৃষ্ট তৈরি হওয়া, সৃষ্ট মানে তৈরি হওয়া, সৃষ্ট নতুন ক্রোমোজোমগুলি ক্রোমোজোমগুলি দুই প্রান্তে দুই প্রান্তে অগ্রসর হয়। অগ্রসর এগিয়ে যায়, অগ্রসর হওয়া মানে এগিয়ে যাওয়া, অগ্রসর হয়। সিস্টার ক্রোমাটিড থেকে তৈরি সৃষ্ট নতুন ক্রোমোজোমগুলি দুই প্রান্তে অগ্রসর হয়। মানে মেটাফেজের ছবিটা কিরকম হবে, এই কোষ, এখানে রয়েছে বেমতন্তু, এখানে রয়েছে বেমতন্তু, এই ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড গুলি দুই প্রান্তে এগিয়ে যায়। তাহলে দুই প্রান্তে যখন এগিয়ে যাবে তখন সিস্টার ক্রোমাটিড গুলো এইরকম দেখাবে, অর্ধেক অর্ধেক। তারপর টিলোফেজে কি হয়, টিলোফেজে পুরো সিস্টার ক্রোমাটিড গুলো নিয়ে যে নতুন ক্রোমোজোম গুলো তৈরি হলো, এই নতুন ক্রোমোজোম গুলো একটা গোটা নিউক্লিয়াস তৈরি করবে। আচ্ছা, নিউক্লিয়াস তৈরি করতে গেলে কি করতে হবে, নিউক্লিয়াসের বাইরের যে পর্দা সেই নিউক্লিয় পর্দা তৈরি করতে হবে। তাই আমরা এখানে বলবো নিউক্লিয় পর্দা তৈরি হয়। কিন্তু নিউক্লিয় পর্দা তো সেই কোষটার আগে একবার ছিল, এটা তো নতুন করে আবার পরের বার তৈরি হচ্ছে। তাই এটাকে আমরা বলবো নিউক্লিয় পর্দার নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, নতুন করে আবার আবির্ভাব ঘটে, পুনর আবির্ভাব আবির্ভাব ঘটে। আর নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাসও থাকে, তাই আমাদের নিউক্লিওলাসও নতুন করে তৈরি হবে। নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, পুনর আবির্ভাব ঘটে, নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে এবং নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। তার ফলে অপত্য দুটো নিউক্লিয়াস তৈরি হয়। অপত্য দুটি নিউক্লিয়াস তৈরি হয়, তৈরি হয়। এখানেই ছিল আমাদের ক্যারিওকাইনেসিস। এরপর সাইটোকাইনেসিস। এই পর্যন্ত আমাদের কোষের মধ্যে কি হলো, একটা কোষ রয়েছে যে কোষের মধ্যে দুই প্রান্তে দুটো নিউক্লিয়াস তৈরি হয়েছে, যে নিউক্লিয়াসে নিউক্লিওলাস রয়েছে, নিউক্লিয়াস আলোক রয়েছে, সবকিছুই যেমন থাকে নিউক্লিয়াসে সেই পর্যন্ত সবকিছু রয়েছে। এবার ঘটবে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসে কোষটা বিভাজিত হবে। এই সাইটোকাইনেসিস পদ্ধতিটা আবার প্ল্যান্টস এর ক্ষেত্রে আলাদা হয় আর অ্যানিমালস এর ক্ষেত্রে আলাদা হয়। আমরা যদি অ্যানিমাল পড়ি,
অ্যানিম্যাল যদি পড়ি, অ্যানিম্যাল মানে প্রাণীদের ক্ষেত্রে যদি আমরা পড়ি, তখন দেখবো সাইটোকাইনেসিসের ক্ষেত্রে প্রথমে এই জায়গাগুলোতে দুটো খাঁজ তৈরি হবে। এই জায়গাগুলোতে দুটো খাঁজ তৈরি হবে, মানে এইটা পুরো কোষটা রয়েছে, এখানে দুটো খাঁজ তৈরি হবে। আর এই খাঁজটা তৈরি হওয়ার ফলে এই খাঁজটাকে আমরা বলবো ক্লিভেজ ফারো, ক্লিভেজ খাঁজ, ক্লিভেজ খাঁজ বা ক্লিভেজ ফারো। আর দুটো নিউক্লিয়াস যেমন ছিল সেরকমই থাকবে, এবং তার ফলে এই খাঁজটা আবার বেশি হতে হতে বাড়তে বাড়তে এটা একটা ডাম্বেল শেপ নেবে। আর সেই ডাম্বেল শেপ নেওয়ার পরে সেই কোষটা থেকে দুটো আলাদা আলাদা কোষ তৈরি হবে। এই হচ্ছে সাইটোকাইনেসিস পদ্ধতি ইন অ্যানিমাল, প্রাণীদের ক্ষেত্রে সাইটোকাইনেসিস। আর প্ল্যান্টসদের ক্ষেত্রে কি হয়, এই সেলটার থেকে প্ল্যান্টসের মধ্যে আমরা জানি গলগি বডি এবং ফ্র্যাগমোপ্লাস্ট নামে বেশ কিছু সেল অর্গানেলি আছে। সেই সেল অর্গানেলি গুলো, সেই কোষ অঙ্গাণুগুলো মাঝখান বরাবর সজ্জিত হবে, এবং মাঝখান বরাবর সজ্জিত হয়ে এইখান থেকে তৈরি করবে প্রাইমারি সেল ওয়াল বা প্রাথমিক কোষ প্রাচীর, প্রাইমারি সেল ওয়াল। এবং তার ফলে নতুন দুটো কোষ তৈরি হবে, যেখানে একটা মাঝখানে দেয়াল উঠে যাবে। ঠিক আছে, এইভাবে আমাদের একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হলো। এই পুরো জিনিসটা আমরা আরেকবার একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখে নিই। এখানে কি ছিল, প্রোফেজের মধ্যে কি হয়েছিল, আমাদের নিউক্লিয় পর্দাটা বিলুপ্ত হয় এবং ক্রোমোজোম গুলো এক্স আকৃতি গঠন করে কন্ডেনসেশন হয়, ঘনীভূত হয়। মেটাফেজের মধ্যে এই যে এটা হচ্ছে প্রোফেজ, তারপর হচ্ছে প্রো মেটাফেজ, যেটা হচ্ছে প্রোফেজ আর মেটাফেজের মাঝখানের অংশ। মেটাফেজের মধ্যে বেমতন্তু তৈরি হয়, বেমতন্তু তৈরি হয়ে ক্রোমোজোম গুলো মাঝখান বরাবর সজ্জিত হয়। তারপর অ্যানাফেজে ক্রোমোজোম গুলো অর্ধেক অর্ধেক হয়ে গেলে নতুন অর্ধেক তারপর অ্যানাফেজের মধ্যে ক্রোমোজোম গুলো অর্ধেক অর্ধেক হয়ে যায় এবং দুই দিকে চলতে শুরু করে, দুই দিকে অগ্রসর হয় এবং নতুন ক্রোমোজোম গুলো দুই প্রান্তে গিয়ে পৌঁছায়। টিলোফেজের মধ্যে ক্রোমোজোম গুলো নতুন দুটো নিউক্লিয়াস তৈরি করে, দুটো প্রান্তে গিয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করে, এবং সেখান থেকে পরে ডাম্বেল আকৃতির হয়ে ক্লিভেজ ফারোর মাধ্যমে, ক্লিভেজ খাঁজের মাধ্যমে দুটো কোষ তৈরি হয় সাইটোকাইনেসিসের মাধ্যমে। এই ছিল আজকের ক্লাস। কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো তোমরা করার চেষ্টা করো, কমেন্ট করবে। আমি বলার আগে আমি এখন তোমাদের ডিসক্রাইব করে দিচ্ছি। তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে। সিস্টার ক্রোমাটিড দ্বয় কিভাবে ছিল, একটা ক্রোমোজোম, এখানে সিস্টার ক্রোমাটিড গুলো মাঝখান বরাবর ছিল, এই মাঝখান বরাবর সিস্টার ক্রোমাটিড কোনগুলো, এইটা একটা সিস্টার ক্রোমাটিড, এইটা আরেকটা সিস্টার ক্রোমাটিড। এই সিস্টার ক্রোমাটিড গুলো আলাদা দিকে চলে যাচ্ছে। আলাদা দিকে কখন যায়, আমরা বললাম এই মাত্র অ্যানাফেজ দশায় সিস্টার ক্রোমাটিড গুলো আলাদা দিকে যায়। তাহলে অ্যানাফেজ দশায় উত্তর হবে। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় ওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়? নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় ওলাসকে অবলুপ্ত হতে দেখা যায় প্রোফেজ দশায়, প্রথম দশাতে। আর আবার সেইগুলোর পুনরাবির্ভাব কোথায় ঘটে, টিলোফেজ দশায় ঘটে, পুনরাবির্ভাব ঘটেন টিলোফেজ দশায়। তারপর নিচের কোন জড়টি সত্য, টেলোফেজ অপত্য ক্রোমোজোমের মেরুর অভিমুখী গমন, অপত্য ক্রোমোজোমের মেরুর অভিমুখে গমন দেখা যায় অ্যানাফেজ দশাতে, অ্যানাফেজে, তাই এটা ভুল। টিলোফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে, অবলুপ্তি ঘটে না, অবলুপ্তি ঘটে প্রোফেজে। টিলোফেজ দশায় পুনরাবির্ভাব ঘটে, প্রোফেজ, এটাও ভুল। টিলোফেজ দশায় বেমতন্তু গঠন করে না, বেমতন্তু গঠন ঘটে মেটাফেজ দশায়, তাই এটাও ভুল। টিলোফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে, একদম ঠিক, নিউক্লিয়াস এবং নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, আবার নতুন করে তৈরি হয়। মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়, মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, এই মাত্র পড়লাম। নিউক্লিয় ওলাসের পুনরুৎপত্তি ঘটে, বেমতন্তু অবলুপ্ত ঘটে কোন দশায়, অবশ্যই টিলোফেজ দশায়। টিলোফেজ দশায় নিউক্লিয় পর্দা আবার নতুন করে তৈরি হয়, নিউক্লিয় ওলাস নতুন করে তৈরি হয়, বেমতন্তু যেগুলো ছিল সেগুলো অবলুপ্ত হয় এবং নিউক্লিয় জালিকা তৈরি হয় টিলোফেজ দশায়। আজকের ক্লাস এই পর্যন্তই, আমাদের পরের ক্লাস খুব শীঘ্রই আসবে, তাই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। ফেসবুকে আমাদের ফলো করতে পারো, তোমাদের কোনো ডাউট থাকলে আমাদের জানাতে পারো এই নাম্বারে 891876
6520। এই নাম্বারে তোমরা আমাদের ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ, সাইনিং অফ।